জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। গত 24 ঘন্টায় যা ঘটল তা শুধু ভারত বা রাশিয়ার খবর নয়, এটা বিশ্ব রাজনীতির বা গ্লোবাল জিওপলিটিক্সের ইতিহাসে একটা এমন অধ্যায় যা আগামী 50 বছর ধরে পড়ানো হবে। কাল যখন ভ্লাদিমির পুতিনের বিমান দিল্লির মাটি স্পর্শ করল, তখন সেই বিমানের চাকার আওয়াজ দিল্লির রাজপথে যতটা না শোনা গেছে তার চেয়ে অনেক বেশি জোরে প্রতিধ্বনিত হয়েছে হোয়াইট হাউসে, পেন্টাগনে এবং ব্রাসেলসে। আমেরিকা এবং ইউরোপের নেতারা যখন নিজেদের ড্রয়িং রুমে বসে দূরবীন দিয়ে দেখছিল যে ভারতে কি হচ্ছে, তখন তাদের কপালের চিন্তার ভাঁজ আর গলা শুকিয়ে যাওয়াটা ছিল দেখার মতো। বন্ধুরা, আমরা এতদিন ধরে শুনে আসছি ইউনিপোলার ওয়ার্ল্ডের কথা, মানে আমেরিকা যা বলবে দুনিয়া সেটাই করবে। আমেরিকা হাসলে দুনিয়া হাসবে, আমেরিকা কাঁদলে দুনিয়া কাঁদবে। কিন্তু গতকাল দিল্লির বুকে দাঁড়িয়ে ভারত এবং রাশিয়া সেই ইউনিপোলার ওয়ার্ল্ডের কফিনের শেষ পেরেকটা পুঁতে দিয়েছে। আজ আমরা এমন সব তথ্য নিয়ে আলোচনা করব যা মেইনস্ট্রিম মিডিয়া আপনাকে হয়তো সেইভাবে বলবে না। কোনো ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক কঠিন শব্দ নয়। আজ আমরা একদম সোজাসাপটা ভাষায় বুঝব পুতিনের এই সফর কেন আমেরিকার জন্য একটা দুঃস্বপ্ন বা নাইটমেয়ার এবং ভারতের জন্য এক বিশাল বড় বিজয়। আপনারা ভাবছেন কি এমন হলো, একটা প্রেস কনফারেন্স হলো, সব কিছু সইসাবুত হলো, ব্যাস। না বন্ধুরা, যা সামনে দেখা গেছে তা হিমাশৈলের চূড়া মাত্র। আসল খেলা হয়েছে পর্দার আড়ালে। ভ্লাদিমির পুতিন একা আসেনি, তিনি সাথে করে নিয়ে এসেছেন তার পুরো ওয়ার ক্যাবিনেট এবং ইকোনমি ক্যাবিনেটকে। কেন? তেলের খেলা, অস্ত্রের ডিল, ডলারকে লাথি মেরে বের করে দেওয়া, সব কিছু আজ ডিকোড করব। আজ প্রমাণ করে দেব কেন মোদিজির এই কূটনীতিকে আমি বলি ন্যাশনালিস্ট মাস্টার স্ট্রোক। তাই সিট বেল্ট বেঁধে নিন, কারণ আজকের এপিসোড আপনাদের চিন্তাধারাকে সম্পূর্ণ বদলে দেবে। সবার আগে আসি সেই দৃশ্যটাই যা দেখে গোটা দুনিয়া স্তব্ধ হয়ে গেছে। সাধারণত নিয়ম কি? যখন কোনো রাষ্ট্রপ্রধান আসেন তখন প্রোটোকল অনুযায়ী কোনো জুনিয়র মিনিস্টার বিমানবন্দরে যান রিসিভ করতে। খবর উঠেছিল যে আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্করজি যাবেন, কিন্তু না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বেরিয়ে এলেন। তিনি সোজা চলে গেলেন বিমানবন্দরে। কেন? এটা কি শুধুই বন্ধুকে রিসিভ করা? একদমই না। জিওপলিটিক্সের প্রতিটা পদক্ষেপে একটা মানে থাকে। মোদিজি যখন বিমানের সিঁড়ির নিচে দাঁড়িয়ে পুতিনের জন্য অপেক্ষা করছিলেন, আর তারপর সেই আইকনিক বিয়ার হাগ বা আলিঙ্গন, এটা আমেরিকার গালে একটা সপাটে চর ছিল। আমেরিকা এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট পুতিনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে রেখেছে। তারা চায় পুতিন যেন নিজের দেশ থেকে বেরোতে না পারে। তারা ভারতকে চাপ দিচ্ছিল পুতিনের সফর বাতিল করতে। আর ভারত কি করল? ভারত সেই ওয়ারেন্টকে আবর্জনার ঝুড়িতে ফেলে দিয়ে রাশিয়ার প্রেসিডেন্টকে বুকে জড়িয়ে ধরল। এখানেই শেষ নয়, এরপর যা হলো তা আরও সাংঘাতিক। মোদি এবং পুতিন একই গাড়িতে উঠলেন, কোনো আলাদা কনভয় নয়। একই গাড়ির পেছনের সিটে বসে গল্প করতে করতে তারা প্রধানমন্ত্রীর বাসভবনে গেলেন। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা একটা স্টেটমেন্ট। এর মানে হলো, আমেরিকা, তোমরা তোমাদের স্যাংশন বা নিষেধাজ্ঞা নিজেদের পকেটে রাখো। আমরা আমাদের বন্ধু বাঁচব আমাদের স্বার্থ অনুযায়ী, তোমাদের অর্ডারে নয়। আপনারা জানেন, পুতিনের বিমান যখন রাশিয়া থেকে উড়ল তখন ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোতে রেকর্ড ব্রেকিং ভিড় ছিল। প্রতি সেকেন্ডে 1700-র বেশি মানুষ ট্র্যাক করছিল যে পুতিন কোথায় যাচ্ছে। কেন? কারণ আমেরিকা ভয় পাচ্ছিল। তারা ভাবছিল এই বুঝি ভারত কোনো বড় ঘোষণা করে দিল। আর তাদের সেই ভয়টাই সত্যি হলো। মোদিজি প্রোটোকল ভেঙে বুঝিয়ে দিলেন ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতা কারোর কাছে মাথা নত করবে না। এখন আসি আসল কথায়। পশ্চিমী দুনিয়া বা ওয়েস্টের ভণ্ডামি বা হিপোক্রেসি কোন লেভেলে পৌঁছাতে পারে তা কাল পুতিন দিল্লির মাটিতে দাঁড়িয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। আমেরিকা ভারতকে বারবার জ্ঞান দিচ্ছে, রাশিয়ার থেকে তেল কিনো না, তোমরা যুদ্ধের ফান্ডিং করছো। ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বাইডেন প্রশাসন সবাই ভারতকে এই নিয়ে চাপ দিয়েছে। কিন্তু কাল ভ্লাদিমির পুতিন একটা বোমা ফাটালেন। তিনি সোজা বললেন, আরে ভাই, আমেরিকা নিজেই তো আমাদের থেকে নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম কিনছে। তাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চালানোর জন্য রাশিয়ার ইউরেনিয়াম দরকার, সেটা কিনতে তাদের কোনো লজ্জা নেই।
কিন্তু ভারত যখন নিজের দেশের গরিব মানুষের জন্য সস্তায় তেল কিনতে চায়, তখন তাদের যত সমস্যা। ভাবুন একবার, আমেরিকা নিজের এনার্জি সিকিউরিটির জন্য রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছে, আর ভারতকে বলছে নীতি কথা। এটাকে হিন্দিতে বলে দোগলাপান। পুতিন খুব সুন্দরভাবে ট্রাম্প এবং আমেরিকার এই দ্বিমুখী নীতিকে এক্সপোজ করে দিয়েছেন। তিনি বলেছেন, যদি আমেরিকা তাদের রিয়্যাক্টর চালানোর জন্য রাশিয়ার কাছে হাত পাততে পারে, তাহলে ভারত কেন তার গাড়ি এবং ইন্ডাস্ট্রি চালানোর জন্য তেল কিনবে না? মোদিজিও এর জবাব আগেই দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, আমার দেশের সাধারণ মানুষের স্বার্থ সবার আগে। যেখানে সস্তা পাবো সেখান থেকেই কিনব। এটা কোনো ছোটোখাটো কথা নয়, এটা হলো একটা আত্মবিশ্বাসী ভারতের স্বপ্ন। আমরা আর সেই 70-এর দশকের ভারত নই যে আমেরিকার ধমকে ভয় পাব। আমরা এখন চোখের দিকে চোখ রেখে কথা বলি। এই যে ইন্ডিয়া ফার্স্ট পলিসি, এটাই তো আসল জাতীয়তাবাদ। বন্ধুরা, এবার যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা আমেরিকার ইকোনমির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আপনারা জানেন, আমেরিকার আসল শক্তি তাদের সেনাবাহিনী নয়, তাদের আসল শক্তি হলো ইউএস ডলার। সারা বিশ্বের ব্যবসা ডলারে হয়, আর আমেরিকা এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। যখন খুশি যার উপর খুশি স্যাংশন লাগিয়ে দেয়। কিন্তু কালকের বৈঠকে একটা তথ্য বেরিয়ে এসেছে যা হয়তো অনেকে খেয়াল করেননি। পুতিন জানিয়েছেন, ভারত এবং রাশিয়ার মধ্যে যে ব্যবসা হচ্ছে তার 96% এখন হচ্ছে ন্যাশনাল কারেন্সিসতে, অর্থাৎ রুপি এবং রুবেলে। ডলারের কোনো নামগন্ধ নেই। ভাবুন তো একবার, বিশ্বের দুটো বিশাল ইকোনমি ভারত এবং রাশিয়া নিজেদের মধ্যে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করছে, কিন্তু ডলারে 1 পয়সাও ট্রানজ্যাকশন হচ্ছে না। এটাকেই বলে ডি ডলারাইজেশন। ডোনাল্ড ট্রাম্পের রাতের ঘুম না আসার কারণ এটাই। তারা জানে আজ ভারত আর রাশিয়া শুরু করেছে, কাল চীন, ব্রাজিল, সাউথ আফ্রিকা, পুরো ব্রিক্স দেশগুলো এই পথে হাঁটবে। আর একবার যদি গ্লোবাল সাউথ ডলারকে বয়কট করা শুরু করে, তাহলে আমেরিকার অর্থনীতির বেলুন ফুটো হতে বেশি সময় লাগবে না। আরও বড় খবর হলো, ভারত এবং রাশিয়া সুইফট সিস্টেমকে বাইপাস করার জন্য নিজস্ব ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক তৈরি করার কথা ভাবছে, অনেকটা আমাদের ইউপিআইয়ের মতো। ভাবুন, আপনি রাশিয়ায় বসে আছেন, ফোন বের করলেন, একটা কিউআর কোড স্ক্যান করলেন, আর পেমেন্ট হয়ে গেল। মাঝখানে কোনো আমেরিকান ব্যাংক নেই, কোনো আমেরিকান নজরদারি নেই। রাশিয়ার স্পার ব্যাংকের সিইও এবং ভারতের ব্যাংকিং অফিসিয়ালসদের মধ্যে উপস্থিতি এটাই প্রমাণ করে যে আমরা খুব শীঘ্রই এমন একটা ফিনান্সিয়াল ইকোসিস্টেম দেখতে চলেছি যেখানে আমেরিকার কোনো দাদাগিরি চলবে না। অনেকে বলছে, কই তেমন বড় কোনো ডিফেন্স ডিল তো অ্যানাউন্স হলো না, কোনো S-400 বা সুকোই 57 বিমানের কথা তো শোনা গেল না। বন্ধুরা, জিওপলিটিক্সে যা দেখা যায় তা সবসময় সত্যি হয় না। পুতিন কি একা এসেছিলেন? না, তার সঙ্গে প্রায় 80 জন ভিভিআইপি এসেছিলেন। এরা কারা? এদের প্রোফাইল চেক করলেই আপনি চমকে যাবেন। পুতিনের সঙ্গে এসেছিলেন রাশিয়ার তেল কোম্পানি রজনেফটের বস, ভেনেশিয়া ব্যাংকের প্রধান, এবং সবচেয়ে বড় কথা, রাশিয়ার ডিফেন্স এক্সপোর্ট বা অস্ত্র রপ্তানিকারক সংস্থার প্রধানরা। Su-57 বিমান যারা তৈরি করে সেই কোম্পানির সিইও দিল্লিতে ছিলেন। যারা S-500 মিসাইল সিস্টেম তৈরি করে তাদের প্রতিনিধিরা এখানে ছিলেন। স্পেস এজেন্সি রসকসমসের প্রধানও ছিলেন। এখন প্রশ্ন হলো, যদি কোনো ডিল নাই হবে, তবে এরা কি দিল্লিতে শুধু বিরিয়ানি খেতে এসেছিলেন? একদমই না। আসল ডিলগুলো হয়েছে বিহাইন্ড দ্য কার্টেন্স বা পর্দার আড়ালে। ভারত খুব স্মার্টলি খেলেছে। আমেরিকার সিএএ টিএসএ আইনের খড়গ ঝুলছে। তাই ভারত ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করেনি যে আমরা নতুন ফাইটার জেট কিনছি বা মিসাইল সিস্টেম কিনছি। কিন্তু এই হাই প্রোফাইল ডেলিগেশনের উপস্থিতি প্রমাণ করে যে ডিফেন্স, স্পেস এবং এনার্জি সেক্টরে বিশাল সব চুক্তি সই হয়ে গেছে, যা আমরা আগামী কয়েক মাস বা বছরে জানতে পারব। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রধানের উপস্থিতি ইঙ্গিত দেয় যে ভারতের গগনযান মিশন এবং ফিউচার রকেট ইঞ্জিন টেকনোলজিতে রাশিয়া আমাদের বড় সাহায্য করতে চলেছে। মনে রাখবেন, মহাকাশে প্রথম মানুষ পাঠিয়েছিল রাশিয়া। তাদের টেকনোলজি আজও আমেরিকার থেকে অনেক ক্ষেত্রে এগিয়ে। তাই এই পার্টনারশিপ ভারতের স্পেস প্রোগ্রামকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। শুধু যুদ্ধ বা অস্ত্র নয়, পেটের ভাতের ব্যবস্থাও এই সফরে পাকা হয়েছে।
পুতিন বলেছেন, ভারতের ক্রমবর্ধমান অর্থনীতির জন্য যত তেল বা গ্যাস দরকার রাশিয়া তা নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করবে। অর্থাৎ আরব দেশগুলো বা আমেরিকা কি ভাবলো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের এনার্জি সিকিউরিটি এখন রাশিয়ার দায়িত্বে। এর সাথে যুক্ত হয়েছে সার বা ফার্টিলাইজারের প্রসঙ্গ। ভারত একটি কৃষি প্রধান দেশ। আমাদের কৃষকদের জন্য প্রচুর সারের প্রয়োজন, আর সারের মূল উপাদান গ্যাস, যা রাশিয়ায় সস্তা। ভারত এবার সরাসরি রাশিয়ায় নিজের সারের প্ল্যান্ট তৈরি করতে চলেছে। ভাবুন মাস্টার স্ট্রোকটা, আমরা কাঁচামাল ইম্পোর্ট করছি না, আমরা ওখানেই ফ্যাক্টরি বানাচ্ছি যাতে সস্তায় সার তৈরি করে ভারতে আনা যায়। এতে কৃষকদের লাভ, দেশের লাভ। আর একটা গেম চেঞ্জার হলো কানেক্টিভিটি, নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর। এতদিন আমাদের ইউরোপে মাল পাঠাতে হলে সুয়েজ খাল হয়ে ঘুরে যেতে হতো। এখন ইরান এবং রাশিয়া হয়ে আমরা সরাসরি পণ্য পাঠাবো। এতে সময় বাঁচবে 40%, খরচ কমবে 30%। ইউরোপ এবং আমেরিকার নিয়ন্ত্রণাধীন ট্রেড রুটগুলোকে বাইপাস করে ভারত নিজের নতুন বাণিজ্যের পথ তৈরি করছে। সবশেষে একটা কথাই বলবো, এই সফর শুধু একটা মিটিং ছিল না, এটা ছিল একটা বার্তা। বার্তা এই যে ভারত এখন আর কোনো দাবার গুটি নয়, ভারত এখন দাবার খেলোয়াড়। আমরা আমেরিকার সাথেও ট্রেড করব, রাশিয়ার সাথেও গলাগলি করব। এটাই মোদিজির স্ট্র্যাটেজিক অটোনমি। যারা ভাবছিল ভারতকে চাপ দিয়ে কোণঠাসা করা যাবে, তাদের জন্য এই সফর ছিল একটা বড় শিক্ষা। পুতিন এবং মোদির এই কেমিস্ট্রি প্রমাণ করে যে মাল্টিপোলার ওয়ার্ল্ড বা বহুমেরুর পৃথিবী এখন আর স্বপ্ন নয়, এটা বাস্তব। আর সেই বাস্তবের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে আমাদের দেশ ভারত। তাই একজন গর্বিত ভারতীয় হিসেবে আমাদের এই জিওপলিটিক্যাল শিফটটা বোঝা দরকার। মিডিয়াতে কে কি বলল, রাহুল গান্ধী কেন পুতিনের সাথে দেখা করতে চাইলেন, সেগুলো সব রাজনৈতিক খেলা। কিন্তু দেশের স্বার্থে, সুরক্ষার স্বার্থে এবং অর্থনীতির স্বার্থে এই সফর 100তে 100 পেয়ে সফল হয়েছে। আপনাদের কি মনে হয়, ডলারের পতন কি শুরু হয়ে গেছে? ভারত কি সঠিক পথে এগোচ্ছে? কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, কারণ সত্য জানাটা আপনাদের অধিকার। দেখা হবে পরের ভিডিওতে আরও গভীর কোনো বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।